ওয়েলকাম অল। আজকে আমার যে লেকচার তার বিষয়বস্তু হলো গ্রুপ অ্যাকশন। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ গ্রুপ অ্যাকশন, যে লেকচার আমরা কন্টিনিউ করেছিলাম তার সেকেন্ড পার্ট। প্রথম পার্টে আমরা দেখেছিলাম গ্রুপ অ্যাকশনের ডেফিনেশন। তো আজকের টপিক হচ্ছে গ্রুপ অ্যাকশন পার্ট 2, এটা বলা ভালো। সো আমরা এই লেকচারে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনস দেখবো মেনলি গ্রুপ অ্যাকশন 2। সো গ্রুপ অ্যাকশন আগের লেকচারে আমরা ডেফিনেশন এক্সাম্পল দেখেছি, স্টেবিলাইজার কি, অরবিট কি দেখেছি, অরবিট স্টেবিলাইজার থিওরেম কি সেটাও দেখেছি। আমি সেখানে বলেছিলাম যে গ্রুপ অ্যাকশন এই জিনিসটা, একটা গ্রুপ যখন একটা সেট বা অন্য কোনো অ্যালজেব্রিক স্ট্রাকচারের উপরে অ্যাক্ট করে, তো সেখান থেকে আমরা গ্রুপের যে গ্রুপ অ্যাক্ট করছে তার সম্পর্কে যেমন জানতে পারি, যার উপরে অ্যাক্ট করছে তার সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। সেখানে যে ক্যাপিটাল এক্সটা সেট হতেই হবে এরকম কিছু না। ক্যাপিটাল এক্সটা সেট হতে পারে, ক্যাপিটাল এক্সটা গ্রুপ হতে পারে, ক্যাপিটাল এক্সটা রিং হতে পারে, ক্যাপিটাল এক্সটা ভেক্টর স্পেস হতে পারে, ক্যাপিটাল এক্সটা টপোলজিক্যাল স্পেস হতে পারে। ইট ক্যান বি এনিথিং। তো আজকে আমরা যেহেতু আমাদের যে কোর্স সেটা হচ্ছে গ্রুপ থিওরির উপরে, তো আমরা স্পেসিফিক্যালি দেখবো যে একটা গ্রুপ যখন গ্রুপের উপরে অ্যাক্ট করে তখন এই অ্যাকশনের থ্রুতে আমরা গ্রুপের সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তো আমরা একটা স্পেসিফিক এই জন্য এক্সাম্পল বা স্পেসিফিক অ্যাকশন নিয়ে কাজ করব, সেটা হচ্ছে অ্যাকশন বাই কনজুগেশন। সেটা আমি আগের দিন এক্সাম্পলে বলেছিলাম। তো রিকল রিকল কি রিকল করবো না, বাই অ্যান অ্যাকশন of a group G on itself via conjugation. তো একটা গ্রুপ যখন নিজের উপরে অ্যাক্ট করে ভায়া কনজুগেশন, উই মিন, আমরা অ্যাকচুয়ালি কি মিন করি না, একটা ম্যাপ আছে ডট জি ক্রস জি থেকে জিতে, এখানে এক্সটা হচ্ছে জি, যেখানে জি কমা এক্স এই পেয়ারটা কোথায় ম্যাপ করবে না জি ডট এক্স এ। সে তো আমরা এই জি ডট এক্সটাকে কি ডিফাইন করছি, জি এক্স জি ইনভার্স। সো এই জিনিসটা হচ্ছে এক্স কে কনজুগেট করা হচ্ছে স্মল জি দিয়ে। তো এই জন্য অ্যাকশনটাকে কি বলা হয়, অ্যাকশন বাই কনজুগেশন। তো একটা গ্রুপ জি সেটা নিজের উপরেই অ্যাক্ট করতে পারে কি ম্যাপ দিয়ে না ভায়া কনজুগেশন। এখানে জি ডট এক্স ডট জি ইনভার্স হিসেবে আমরা ভাবতে পারি। এই যে ডটগুলো, এই ডটগুলো হচ্ছে গ্রুপ গ্রুপের ডট, গ্রুপ অপারেশন। ওকে, এই ডটটা কি, এই ডটটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন এটা আমরা ডিফাইন করছি, সেটা কিভাবে ডিফাইন করলাম না, জি এক্স এর উপর অ্যাক্ট করে কোথায় পাঠাবে এলিমেন্টটাকে না তার কনজুগেটে, অর্থাৎ জি এক্স জি ইনভার্স। কনজুগেট কাকে দিয়ে করছি না স্মল জি কে দিয়ে করছি। ওকে, সো আমরা এটা ভেরিফাই করবো না, আমরা দেখেছি, উই হ্যাভ সিন, তোমরা চাইলে রিকল করতে পারো আগের লেকচারটা। উই হ্যাভ সিন দিস ইজ ইনডিড এ গ্রুপ অ্যাকশন, অর্থাৎ যে দুটো কন্ডিশন থাকে আমাদের, সেই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে এই ডট বা এই ম্যাপটা। ওকে, এবার আমরা বোঝার চেষ্টা করব যে একটা গ্রুপ যখন তার নিজের উপরে বায়া কনজুগেশন অ্যাক্ট করে, তো তার অরবিট আর স্টেবিলাইজারটা কেমন হয়। ওকে, সো ফার্স্ট ইজ দ্য স্টেবিলাইজার। সো এই পার্টিকুলার এক্সাম্পলের ক্ষেত্রে, এই পার্টিকুলার অ্যাকশনের ক্ষেত্রে আমি স্টেবিলাইজার দেখার চেষ্টা করি। স্টেবিলাইজার কি হবে যখন অ্যাকশন বাই কনজুগেশন হচ্ছে, তাহলে ইফ একটা এলিমেন্ট যদি স্মল এক্স নিয়ে নিই জি থেকে, তাহলে স্টেবিলাইজার কি হয় না, আমরা এই নোটেশন দিয়ে ডিনোট করি জি এক্স। এটা হচ্ছে সেই সমস্ত জি গ্রুপের এলিমেন্ট জি, যার জন্য কি হয় না জি যখন এক্স এর উপরে অ্যাক্ট করবে, যে এক্সটা ফিক্সড আমার নেওয়া হয়েছে, সেটা যদি এক্স রিটার্ন করে, অর্থাৎ কালেকশন অফ দোজ এলিমেন্ট, সেই সমস্ত এলিমেন্ট নেব যারা এক্স এর উপরে অ্যাক্ট করলে এক্স কেই রিটার্ন দেয়। তার মানে এবার আমার যেহেতু আমি অ্যাকশনটা স্পেসিফিক ওয়ান, আমরা স্পেসিফিক একটা এক্সাম্পল নিয়ে কাজ করছি, তো জি ডট এক্স মানে এখানে আমাদের কি না জি এক্স জি ইনভার্স ইকুয়াল টু জি এক্স। তো এটাকে যদি তুমি একটু কম্পিউট করো, এখানে তুমি কি পাবে, সেই সমস্ত জি জি থেকে নেব সাচ দ্যাট জি এক্স ইকুয়াল টু দুদিক দিয়ে জি দিয়ে গুণ করলে এক্স জি, অর্থাৎ
এইটা নাথিং বাট তুমি কি না সিএক্স। সিএক্স মানে কি সেন্ট্রালাইজার, যারা জানো সেন্ট্রালাইজার অফ এলিমেন্ট হচ্ছে সেই সমস্ত এলিমেন্টের কালেকশন যারা এক্স এর সাথে কমিউট করে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি পেলাম না সেন্ট্রালাইজার অফ স্মল এক্স। অর্থাৎ এই অ্যাকশন বাই কনজুগেশনের ক্ষেত্রে আমাদের স্টেবিলাইজারটা কি হয়ে যায় না সেন্ট্রালাইজার অফ এক্স হয়ে যায়, এখানে এক্সটা ফিক্সড এলিমেন্ট। হোয়াট অ্যাবাউট অরবিট? এই অ্যাকশনের ক্ষেত্রে অরবিটটা বোঝার চেষ্টা করি। তো একই রকম ভাবে এক্সটা হচ্ছে জি এর ফিক্সড এলিমেন্ট, অরবিটকে আমরা জি ব্র্যাকেটে এক্স দিয়ে ডিনোট করেছিলাম। জি এক্স মানে হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট জি ডট এক্স টাইপের, রাইট? মানে জি যখন এক্স এর উপর অ্যাক্ট করে, যেখানে জিটা জি এর উপর ভ্যারি করাও, তাহলে যে কালেকশনটা হয় সেটাকে আমরা অরবিট বলি। তাহলে আমাদের জি ডট এক্স মানে কি জি এক্স জি ইনভার্স সাচ দ্যাট জি বিলংস টু জি। এবার এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হয় না, দিস ইজ সেম অ্যাজ এটাকে আমরা লিখবো সিএল এক্স, অর্থাৎ এই সিএল স্ট্যান্ড ফর কনজুগেসি ক্লাসেস অফ এক্স। কনজুগেসি ক্লাস অফ এক্স। কনজুগেসি ক্লাস অফ এক্স কথাটার মানে কি না, রিকল যে দুটো এলিমেন্টকে আমরা কনজুগেট কখন বলি, রিকল এক্স ওয়াই বিলংস টু জি আর said to conjugate to each other if there exists an element small g belongs to g such that যে কোনো একটা এলিমেন্টকে আর একটা এলিমেন্টের এই ফর্মে লিখতে পারবে, বা y ইকুয়াল টু কি লিখতে পারবে, y ইকুয়াল টু জি এক্স জি ইনভার্স। ওকে, তাহলে y বা x এনিওয়ে দুদিক দিয়ে তুমি যদি এটা y কে যদি জি এক্স জি ইনভার্স কে ওই ফর্মে লিখতে পারো, তাহলে x কেও ওই একই ফর্মেই লিখতে পারবে। ওকে, সো দুটো এলিমেন্ট কনজুগেট বলবো যদি তারা এইভাবে রিলেটেড হয়, y ইকুয়াল টু জি এক্স জি ইনভার্স। এবার এই যে রিলেশনটা অ্যাকচুয়ালি কনজুগেট রিলেশন, অর্থাৎ রিলেশনটা কি x ইজ রিলেটেড টু y ইফ অ্যান্ড অনলি ইফ y ইকুয়াল টু জি এক্স জি ইনভার্স। তুমি দেখাতে পারো যে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। সো এটা কি একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এবার যখনই একটা সেটের উপরে বা একটা গ্রুপের উপর ইকুইভ্যালেন্স রিলেশন থাকে, সেটা সেটকে কি করে পার্টিশন করে। এবার এই পার্টিশন কারা হয় অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্স রিলেশনের ক্ষেত্রে? পার্টিশনের এলিমেন্ট হয় এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট ক্লাসেস। এবং এই ক্ষেত্রে তুমি ইকুইভ্যালেন্ট ক্লাসেস কি হয় না, ইকুইভ্যালেন্ট ক্লাসেস বা এই ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্লাসকে আমরা কনজুগেসি ক্লাস বলি, তাদের সেটটা হচ্ছে এক্স্যাক্টলি এই সেটটা হয় না কালেকশন অফ অল কনজুগেটস অফ এক্স। সুতরাং সিএলএক্স হচ্ছে কি না এক্স কে তুমি যদি জি এর সমস্ত এলিমেন্ট দিয়ে কনজুগেট করো, যে সেটটা পাবে সেটাই হচ্ছে এই ইকুইভ্যালেন্ট ক্লাস হবে এক্ষেত্রে। ওকে, সো এই জন্য আমরা নামটা দিয়েছি হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্লাস অফ এক্স। তো এই সেটটা জি এক্স জি ইনভার্স অ্যাকচুয়ালি কি না কনজুগেসি ক্লাস অফ এক্স। ওকে, এক্স কে তুমি যতভাবে কনজুগেট করা সম্ভব তার যদি সেট না, তাহলে সেটা হচ্ছে কনজুগেসি ক্লাস অফ এক্স। তাহলে আমাদের কি হলো না, স্টেবিলাইজারটা হলো হচ্ছে সেন্ট্রালাইজার, আর অরবিটটা হয়ে গেল কনজুগেসি ক্লাস অফ এক্স। এবার একটা আমরা ছোট্ট থিওরেম দেখে নিই। থিওরেমের প্রমাণ আমরা করব না, বাট থিওরেমটা খুবই ইজি প্রমাণ করা। সো থিওরেম ভীষণ ইম্পর্টেন্ট একটা থিওরেম। লেট জি বি এ finite group নিচ্ছে। ওকে, acting on itself by conjugation then number one, the disjoint conjugacy classes partition G, অর্থাৎ তুমি যদি কনজুগেসি ক্লাসেস গুলো নাও তাহলে জি কে সেটা পার্টিশন করবে। নাম্বার টু, অর্ডার অফ সিএলএক্স, অর্থাৎ কনজুগেসি ক্লাসের যে অর্ডারটা হবে সেটা কার সাথে ইকুয়াল হবে না ইন্ডেক্স অফ সিএক্স। সিএক্স হচ্ছে কি সেন্ট্রালাইজার অফ এক্স।
ওকে, এবার থিওরেমের প্রমাণে আমি যাব না, প্রমাণটা খুবই ইজি, হচ্ছে প্রমাণের হিন্টটা আমি এখানে বলছি। গ্রুপের হিন্টটা হচ্ছে যে তুমি যখনই একটা গ্রুপ আর একটা গ্রুপের উপর অ্যাক্ট করে, অরবিট সবসময় কি হয় না, দুটো এলিমেন্টের যদি তুমি অরবিট কনসিডার করো, তাহলে দুটো অরবিট আমি এখানে রেখে দিই, ফর এনি গ্রুপ অ্যাকশন, ফর এনি গ্রুপ অ্যাকশন two orbits are either equal or completely disjoint. তো সবসময় যখন অ্যাক্ট করে দুটো, একটা সেট আর একটা গ্রুপ একটা সেটের উপরে, তখন যে অরবিট গুলো পাওয়া যায় তারা আইদার কমপ্লিটলি ইকুয়াল বা কমপ্লিটলি ডিসজয়েন্ট। ওকে, অ্যাকচুয়ালি আমরা এইভাবে একটা রিলেশন ডিফাইন করতে পারি যে এক্স আর ওয়াই রিলেটেড, যদি তাদের অরবিটটা সেম হয় দেখানো যেতে পারে সেটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, এবং তার জন্য যে ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো হয় সেটা প্রিসাইসলি কি হয়ে যায়, অরবিট, এবং এই জন্যই অরবিট গুলো আইদার ইকুয়াল বা কমপ্লিটলি ডিসজয়েন্ট। তো স্বাভাবিকভাবে এই যে তুমি যদি ডিসজয়েন্ট অরবিট গুলো নাও, তাদের ইউনিয়ন করলে কি আসবে না, পুরো সেট এক্স আসবে। তো এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে, ইন আওয়ার কেস, আমাদের কি হচ্ছে না, অ্যাকশন বাই যেহেতু কনজুগেশন, আমাদের ক্ষেত্রে অরবিট গুলো কি আছে, এক্স্যাক্টলি অরবিট গুলো হচ্ছে কনজুগেসি ক্লাস আসছে। ওকে, একটা এলিমেন্টের অরবিট আমাদের কি আসছে, কনজুগেসি ক্লাস। এবার তুমি যদি কি করো না, এই কনজুগেসি ডিসজয়েন্ট কনজুগেসি ক্লাস গুলো নাও, তাহলে সেটা কি হবে, অ্যাকচুয়ালি গ্রুপকে পার্টিশন করবে, কারণ আমাদের অ্যাকশন কি জি নিজের উপরেই অ্যাক্ট করছে ভায়া কনজুগেশন। ওকে, তাহলে অরবিটটা যেহেতু কনজুগেসি ক্লাস হচ্ছে, এবার তুমি যদি ডিসজয়েন্ট কনজুগেসি ক্লাস নাও, কনজুগেসি ক্লাস এর যদি ইউনিয়ন নাও, তাহলে সেটা কার সাথে ইকুয়াল হয়ে যাবে না, গ্রুপের সাথে। ওকে, সুতরাং এটা তোমরা ডিটেলস গুলো কমপ্লিট করতে পারো, এটা আমার হিন্ট ছিল প্রথম পার্টের। নাম্বার 2 হচ্ছে, এবার আমাদের অরবিট স্টেবিলাইজার থিওরেম থেকে আমরা কি জানি, অরবিট স্টেবিলাইজার থিওরেম থেকে আমরা এটা জানি যে অর্ডার অফ অরবিট ইজ সেম অ্যাজ ইন্ডেক্স অফ স্টেবিলাইজার। এটা যারা ভুলে গেছে তারা আগের লেকচার দেখতে পারো, আমার গ্রুপ অ্যাকশন পার্ট 1। তো এখানে আমাদের স্পেসিফিক এক্সাম্পল কি নিচ্ছি, অ্যাকশন বাই কনজুগেশন আমরা কম্পিউট করেছি যে এক্স্যাক্টলি অরবিটটা হচ্ছে আমাদের কনজুগেসি ক্লাস সিএলএক্স, আর স্টেবিলাইজার হচ্ছে আমাদের সেন্ট্রালাইজার অফ এক্স। তাহলে এখান থেকে আমাদের যে 2 পার্টটা, সেই পার্টটার প্রমাণ হয়ে গেল। ওকে, সুতরাং নাম্বার অফ এলিমেন্ট ইন কনজুগেসি ক্লাস এক্স is actually index of CX in G. তো এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস ইকুয়েশন বলে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা আমরা ডিরাইভ করব। সো করোলারি হচ্ছে আমাদের করোলারি, let G be a finite group, let G be a finite group, then order of G is nothing but summation of order of CLX, x belongs to S, where এখানে S টা কি, where capital S is the collection of exactly one elements from each conjugacy classes. এখানে কি বলতে চাইছে, এবার দেখো আমাদের যে আগের থিওরেমটা ছিল সেটা হচ্ছে, একটু আগের থিওরেমে আমি যাই, যে ডিসজয়েন্ট কনজুগেসি ক্লাস নিলে সেটা কি করে, গ্রুপকে পার্টিশন করে, অর্থাৎ ইউনিয়ন নিলে জি পাবে। এবার তার মানে কি, তার মানে হচ্ছে যে তোমার দুটো এরকম, এটা গ্যারান্টি না যে দুটো এলিমেন্ট নিলে তার রেসপেক্টে যে কনজুগেসি ক্লাস নিলে যে তারা সবসময় ডিসজয়েন্ট হবে, এর কোনো গ্যারান্টি নেই, তারা ইকুয়াল হবে বা ডিসজয়েন্ট হবে। এবার তুমি যদি কালেকশন অফ ডিসজয়েন্ট কনজুগেসি ক্লাস নাও, তাহলে যেহেতু ইউনিয়ন করলে জি হচ্ছে, তাহলে আমাদের এই অর্ডার ইকুয়ালিটিটা হোল্ড করবে, রাইট? অর্ডার অফ জি ইকুয়াল টু সামেশন অফ অর্ডার অফ সিএলএক্স এর সামটা। এবার যদি সিএলএক্স
এক্স এর মধ্যে কোনো ইন্টারসেকশন থাকতো, তাহলে দেখা যেত যে এই ডান দিকের টার্মটা সবসময় এই টার্মটা অর্ডার অফ জি এর থেকে বড় হতে পারতো। যেহেতু সিএলএক্স এর গুলো কমপ্লিটলি ডিসজয়েন্ট আমি কালেকশনটা নিয়েছি, তার জন্য এই বাঁদিকের অর্ডার আর ডান দিকের অর্ডারটা সেম হবে। এবার এই জন্য আমি এসটা কি নিয়েছি, এসটা হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট নিয়েছি যাদের জন্য সিএলএক্স গুলো ম্যাচ করবে না, অর্থাৎ কমপ্লিটলি ডিসজয়েন্ট হবে, সেই সেটটা হচ্ছে ক্যাপিটাল এস। ওকে, এবার এটাকে যদি আমি থিওরেমের পার্ট 2 লাগাই, তার মানে এটাকে কি লিখতে পারি, সেই সমস্ত এক্স নেব এস থেকে যাদের জন্য এটা কি, এটা হচ্ছে ইন্ডেক্স অফ সিএক্স। ওকে, এবার এবার একটা জিনিস দেখো যে ইফ স্মল এক্স বিলংস টু জেড জি হয়, অর্থাৎ সেন্টারে থাকে, এক্সটা যদি সেন্টারে থাকে, তাহলে আমরা দেখি যে সিএল এক্স কি হয়ে যাবে, কনজুগেসি ক্লাস কি হয়ে যাবে আমাদের। কনজুগেসি ক্লাস মানে কোন সেটটা, না জি এক্স জি ইনভার্স সাচ দ্যাট জি বিলংস টু ক্যাপিটাল জি। এবার যেহেতু এক্সটা সেন্টার এলিমেন্ট কারা হয়, না সেই সমস্ত এলিমেন্ট যারা গ্রুপের বাকি সমস্ত এলিমেন্টের সাথে কমিউট করে, অর্থাৎ এক্সটা হচ্ছে এমন এলিমেন্ট যে জি এর সাথে কমিউট করবে, অর্থাৎ এটাকে তুমি লিখতে পারো এক্স জি জি ইনভার্স সাচ দ্যাট জি বিলংস টু জি। এবার জি জি ইনভার্স আইডেন্টিটি, তার মানে কি পড়ে থাকবে এক্স, অর্থাৎ সেন্টারের এলিমেন্ট গুলো যদি নাও তুমি, তাহলে কনজুগেসি ক্লাসে কটা এলিমেন্ট থাকে না, একটাই, তাহলে কনজুগেসি ক্লাস সিএলএক্স কি হয়, সিঙ্গেলটন সেট হয় এক্স। তার মানে সেন্টারের প্রত্যেকটা এলিমেন্ট যদি ডিফারেন্ট এলিমেন্ট নাও, তাহলে তাহলে সবসময় তুমি ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাসেস পাবে। ওকে, সুতরাং এই যে অর্ডারের যে সামটা, এটাকে যদি আমি নাম্বার 1 ইকুয়েশন বলি, তাহলে এই সেন্ট্রাল এলিমেন্ট গুলো সবসময় তুমি যখন এই সামটাকে লিখতে যাবে, তো অর্ডার অফ জি ইকুয়াল টু সামেশন অফ অর্ডার অফ সিএলএক্স, সেন্ট্রাল এলিমেন্ট যখনই তুমি নেবে, তাহলে সেখানে তোমার সামে কি কন্ট্রিবিউট হবে, 1 করে কন্ট্রিবিউট হবে। ওকে, তাহলে আমরা এই যে 1 ইকুয়েশনটাকে কিভাবে রিরাইট করতে পারি, দেখো therefore we may rewrite the equation 1 as follows. তাহলে অর্ডার অফ জি ইজ ইকুয়াল টু সেন্ট্রাল এলিমেন্ট গুলো প্রত্যেকে কি দেবে, যতগুলো এলিমেন্ট আছে ততগুলো ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাস পাবে। সুতরাং এখানে এক্স্যাক্টলি যতগুলো সেন্ট্রাল এলিমেন্ট আছে কনজুগেসি ক্লাসে ঠিক ততটাই সাম দেবে, প্লাস এটাকে আমি দুটো পার্টে লিখবো, সামেশন অফ ইন্ডেক্স অফ সিএক্স, যেখানে এক্সটা এস থেকে নেব, বাট এক্সটা ডাজ নট বিলংস টু জেড জি, অর্থাৎ এস এস হচ্ছে কারা, যাদের জন্য সিএক্স গুলো বা সিএলএক্স গুলো ডিফারেন্ট হয়। এবার এর মধ্যে আমি দুটো ভাগ করলাম, আমি জানি যে সেন্টারে থাকলে প্রত্যেকটা ডিফারেন্ট এলিমেন্ট নিলে সেন্টার থেকে আলাদা কনজুগেসি ক্লাস পাবো। সুতরাং এস এর মধ্যে সেন্টারের প্রত্যেকটা এলিমেন্ট তো আছেই, তাহলে এবার আমি কি করলাম, না সেন্টারের এলিমেন্ট যারা তাদের আলাদা পার্ট করলাম, আর যারা সেন্টারে নেই তাদের আলাদা পার্ট করলাম। সেন্টারের পার্ট গুলো একসাথে কি লিখলাম আমি, অর্ডার অফ জেড জি আর প্লাস এ রেস্ট পার্ট। সুতরাং এই যে জিনিসটা হলো, এই জিনিসটাকে অনেক সময় আমরা বলি রেফার করে থাকি ক্লাস ইকুয়েশন। সুতরাং এই জিনিসটাকে আমরা কি রেফার করে থাকি অনেক সময়, ক্লাস ইকুয়েশন। তাহলে ক্লাস ইকুয়েশন বোঝা গেল, নাম্বার 1 কেও তুমি ক্লাস ইকুয়েশন বলতে পারো, নাম্বার 2 কেও তুমি ক্লাস ইকুয়েশন বলতে পারো। সো 1 এরই একটা ইকুইভ্যালেন্ট ফর্ম ক্লাস ইকুয়েশন, জাস্ট এখানে জেড জি কে আলাদা করে মেনশন করা হচ্ছে। ওকে, সুতরাং ক্লাস ইকুয়েশনটা বোঝা গেল আশা করি। এবার লেটস সি অ্যান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। তো ইজি গ্রুপ হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ, লেট জি বি অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ। জি যদি অ্যাবিলিয়ান গ্রুপ হয়, তাহলে আমরা জানি যে কোনো অ্যাবিলিয়ান গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকের সাথে কমিউট করে, অর্থাৎ জি ইজ নাথিং বাট কি হয় না, সেন্টার জেড জির সাথে ইকুয়াল হয় আমরা জানি। তার মানে যদি ক্লাস ইকুয়েশন লিখতে যাও, তাহলে অর্ডার অফ জি ইন টার্মস অফ সামেশন অফ যদি সিএলএক্স হিসেবে দেখো, প্রত্যেকটা এক্স তোমার এখানে আলাদা সিএলএক্স গুলো কি হবে, যেহেতু প্রত্যেকটা এক্স সেন্টারের এলিমেন্ট, যে এলিমেন্ট সেন্টারে, তাহলে সিএলএক্স গুলো প্রত্যেকটা আলাদাই হবে। সুতরাং এখানে এসটা কি হয়ে যাবে, জি এর সাথে ইকুয়াল হয়ে যাবে, ক্যাপিটাল এসটা জি এর সাথে ইকুয়াল হয়ে যাবে। সুতরাং এখানে প্রত্যেকে কি কন্ট্রিবিউট করবে, 1 করে। কতগুলো না, যদি অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার এন ধরি, এখানে অফ অর্ডার এন ধরে লিখে নিই, তাহলে এখানে এন টাইমস।
ওকে, তাহলে একটা ফাইনাইট গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার এন তার ক্লাসিফিকেশন কেমন দেখতে হবে 1 + 1 + 1 n টাইমস। একমাত্র অ্যাবিলিয়ান গ্রুপ এমন গ্রুপ যার ক্লাসিফিকেশনটা কেমন দেখতে হয় না 1 + 1 + n, কারণ প্রত্যেকটা এলিমেন্টই সেন্ট্রাল এলিমেন্ট, সুতরাং যতগুলো এলিমেন্ট আছে ততগুলো 1ই কন্ট্রিবিউট হবে। এবার কোনো একটা গ্রুপে যদি ক্লাসিফিকেশনে দেখো যে 1 প্লাস, যতগুলো 1 প্লাস আছে তার মানে ততগুলো এলিমেন্ট সেন্টারে আছে, আর যেখানে 1 নেই সেখানে বুঝতে হবে যে সেই এলিমেন্টটা সেন্ট্রাল এলিমেন্ট না, অর্থাৎ গ্রুপটা অ্যাবিলিয়ান না। সুতরাং অ্যাবিলিয়ান গ্রুপেরই ক্লাসিফিকেশন শুধুমাত্র 1 এর সামেশন, আদারওয়াইজ নট। ওকে, তো আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখবো। এক্সাম্পল, লেট জি হচ্ছে S3। S3 মানে কোন গ্রুপ তোমরা জানো, হচ্ছে এটা হচ্ছে পারমিউটেশন গ্রুপ অফ অর্ডার 6 বা তিনটে এলিমেন্টের পারমিউটেশন। সেটা কি আইডেন্টিটি থাকে 2 সাইকেল 1 2, 2 সাইকেল 1 3, 2 সাইকেল 2 3, 3 সাইকেল 1 2 3 আর 3 সাইকেল 1 3 2। ওকে, এই 6টা এলিমেন্ট থাকে S3 এর মধ্যে। তাহলে অর্ডার অফ S3 কত 6। এইবার ক্লাসিফিকেশন মানে কি, তোমার ক্লাসিফিকেশন এমন একটা ইকুয়েশন যেখান থেকে তুমি কি ডিটারমাইন করতে পারবে না কতগুলো ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাসেস আছে। ওকে, এবং প্রত্যেকটা ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাসে কতগুলো এলিমেন্ট আছে, এই দুটো ইনফরমেশন তো ক্লাসিফিকেশন থেকে পাওয়া যায়। সো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে S3 এর মধ্যে কনজুগেসি ক্লাসেস গুলো কি কি। এবার তুমি জানো যে কি হয় না, অ্যাটলিস্ট কি জানো যে সেন্টার জেড অফ S3, এই রেজাল্টটা তোমরা জানো, ইকুয়াল টু ই হয়, কারণ সেন্টার অফ Sn ইকুয়াল টু আইডেন্টিটি ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু 3। তাহলে সেন্টারে একটা এলিমেন্টই থাকে, সুতরাং সেন্টারে মানে S3 এর কনজুগেসি ক্লাসে 1 একটাই থাকবে, সুতরাং 1 প্লাস। এবার বাকি কতগুলো ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাসেস থাকে সেটা আমাদের দেখতে হবে। এবার এই রেজাল্টটা দেখার জন্য আমাদের একটা রেজাল্ট আমরা ইউজ করব, যেটা পারমুটেশন গ্রুপে ওয়েল নন রেজাল্ট, সেটা হচ্ছে রিকল। আমি যদি রিকল বলে লিখবো এটাকে, এটা মনে রাখবে, এটা খুব ভালো রেজাল্ট এবং এটা অনেক জায়গায় তোমরা ইউজ করতে পারো উইথাউট নোয়িং দ্য প্রুফ। প্রমাণ না জানলেও রেজাল্টটা ইউজ করতে পারো, যে any two permutations, any two SN এর মধ্যে রেজাল্টটা বলছো, any two permutations in SN, খুবই ইম্পর্টেন্ট রেজাল্ট, any two permutations are conjugate to each other if and only if and only if they have the same cycle structure. Same cycle structure. সেম সাইকেল স্ট্রাকচার, তাহলে এটা আমি বক্সে লিখছি। এটা সেম সাইকেল স্ট্রাকচার কথাটা মানে কি না, সেম সাইকেল স্ট্রাকচার মানে হচ্ছে যে একটা সাইকেল যদি তোমার একটা পারমিউটেশন যদি 2 সাইকেল দেখতে হয়, তাহলে অন্য পারমিউটেশনটা 2 সাইকেল দেখতে। একটা পারমিউটেশন যদি প্রোডাক্ট অফ 2 সাইকেল হয়, তাহলে অন্য পারমিউটেশনটাও যদি প্রোডাক্ট অফ 2 সাইকেল হয় তাহলে কনজুগেট। অর্থাৎ তাদের সাইক্লিক স্ট্রাকচারের এলিমেন্ট গুলো আলাদা হতে পারে, বাট একটা যদি মানে ধরো কে খানা সাইকেলের প্রোডাক্ট হয়, তাহলে অপরটাও যদি কে খানা সাইকেলের প্রোডাক্ট হয়, তাহলে দে আর কনজুগেট টু ইচ আদার। তাহলে আমরা এখান থেকে এই রেজাল্টটা ইউজ করলে ইজিলি আমরা কম্পিউট করতে পারবো যে CL, তার মানে আমরা কি দেখলাম, আইডেন্টিটি এলিমেন্টে শুধুমাত্র ই হবে। এবার কনজুগেসি ক্লাস অফ 1 to 2 সাইকেল নেই যদি, তাহলে 1 to 2 সাইকেলের সাথে সাদৃশ্যপূর্ণ সাইকেল কারা কারা আছে না, সেটা হচ্ছে 1 2 আছে নিজেই, 1 3 আছে, 2 3, কারণ প্রত্যেকে হচ্ছে 2 সাইকেল দেখতে। এলিমেন্ট আলাদা হতে পারে কিন্তু দে হ্যাভ দ্য সেম সাইকেল স্ট্রাকচার। এবার এটাও কার সাথে ইকুয়াল করবে, CL 2 3 এর সাথে ইকুয়াল হবে, CL 1 3 এর সাথে ইকুয়াল হবে, কারণ 1 3 2 3 প্রত্যেকেই এই, তুমি যদি CL 2 3 দেখো তার মধ্যে এরাই আসবে, CL 1 3 দেখলে এরাই আসবে, কারণ প্রত্যেকেরই সেম সাইকেল স্ট্রাকচার। এবার CL 1 2 3 দেখো যদি, তাহলে এর সাথে সেম সাইকেল স্ট্রাকচার কে কে আছে, 1 2 3 আছে আর 1 3 2 আছে। এটা খুব সুন্দর রেজাল্ট। তাহলে অবভিয়াসলি এটা বুঝতে পারছো দিস ইজ সেম অ্যাজ 1 3 2 কনজুগেসি ক্লাস। অর্থাৎ তিনটে ডিফারেন্ট বা ডিসজয়েন্ট কনজুগেসি ক্লাসেস পেলে তুমি S3 তে। প্রত্যেকের অর্ডার কত না, CL 1 2 অর্ডার হচ্ছে 3 আর CL 2 3 হচ্ছে 2। তাহলে তুমি যদি এবার ক্লাস ইকুয়েশন লিখো S3, তাহলে অর্ডার অফ S3 কে কিভাবে লিখবে না, প্রথমে সেন্টারকে লেখা হয় 1 প্লাস, ছোট থেকে বড়, প্রথমে আমি লিখবো হচ্ছে কি না 2 কার না কনজুগেসি ক্লাস অফ 1 2 3 প্লাস 3। অর্থাৎ এই ক্লাসিফিকেশন থেকে কি বোঝা যাচ্ছে না, S3 এর মধ্যে
তিনটে ডিস্টিংক্ট কনজুগেসি ক্লাসেস আছে। প্রথম কথা, সেন্টারে একটা এলিমেন্ট আছে যেহেতু ওয়ান একটাই, আর দুটো আলাদা কনজুগেসি ক্লাসেস আছে। একটা কনজুগেসি ক্লাসে দুটো এলিমেন্ট আছে, আর একটা কনজুগেসি ক্লাসে তিনটে এলিমেন্ট আছে। তো এই ইনফরমেশন তুমি S3 থেকে পেলে। এবার একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আমরা দেখবো। আমরা এতক্ষণ ধরে পুরো ব্যাপারটা থিওরিটিক্যাল ডিল করেছি। তো বলেছিলাম যে একটা গ্রুপ যখন অন্য গ্রুপের উপর অ্যাক্ট করে বা অন্য সেটের উপর অ্যাক্ট করে, সেখান থেকে অনেক ইনফরমেশন পাওয়া যায় যার উপর অ্যাক্ট করছে এবং যে অ্যাক্ট করছে দুজনের কাছেই। তো এবার সেরকমই একটা এক্সাম্পল অ্যাপ্লিকেশন আমরা দেখবো। সো অ্যাপ্লিকেশন অফ, এটা আমি গ্রুপ অ্যাকশন থেকেই তো ক্লাস ইকুয়েশন পেয়েছি, সুতরাং অ্যাপ্লিকেশন অফ এটাকে আমি ক্লাস ইকুয়েশনই বলবো। ওকে, অ্যাপ্লিকেশন অফ ক্লাস ইকুয়েশন। এখানে কি ইউজ হবে আমাদের? ক্লাস ইকুয়েশন। তো মধ্যে কথা, এটা গ্রুপ অ্যাকশনেরই অ্যাপ্লিকেশন ভাবা যায়। তো থিওরাম, এটা হচ্ছে থিওরাম, a group of prime power order has a non-trivial center. তার মানে কি? তার মানে হচ্ছে যে একটা গ্রুপ যদি প্রাইম পাওয়ার অর্ডার হয়, মানে কি, গ্রুপের অর্ডার কেমন দেখতে? p⁴k টাইপের দেখতে। ওকে, প্রাইম পাওয়ার অর্ডার। তাহলে এই ধরনের গ্রুপের বলছে সেন্টার কখনো ট্রিভিয়াল হতে পারে না, অর্থাৎ সেন্টারে আইডেন্টিটি এলিমেন্ট শুধুমাত্র থাকতে পারে না, আইডেন্টিটি ছাড়াও আরো কিছু এলিমেন্ট আছে। তাহলে আমরা ধরে নেব প্রথমে লেট জি বি এ গ্রুপ অফ প্রাইম পাওয়ার অর্ডার, সে ধরে নিলাম p⁴k, যেখানে p হচ্ছে প্রাইম নাম্বার। তার মানে কি, অর্ডার অফ জি হলো কি? p⁴k। আমরা কি দেখাবো? আমরা দেখাবো ক্লেম যে অর্ডার অফ জেড জি সেটা কি না, সরি, জেড জি ইজ নন ট্রিভিয়াল। তো আমরা প্রথমে এটাকে এইভাবে লিখি যে মুছে দিই এটাকে। আমরা দেখাবো যে জেড জি is not equal to identity, মানে নন ট্রিভিয়াল। ওকে, এটাকে বলছে নন ট্রিভিয়াল। আইডেন্টিটি এলিমেন্টটা সবসময় থাকবে জেড জিতে, তার থেকেও বেশি কিছু। ইন আদার ওয়ার্ডস, আমরা কি দেখাতে চাই? ইন আদার ওয়ার্ডস, order of ZG is not equal to 1, it's greater than, strictly greater than 1. তাহলে এই প্রমাণটা দেখার জন্য আমরা ক্লাস ইকুয়েশন ইউজ করব। তাহলে from class equation we have, আমাদের কি আছে? আমরা জানি যে অর্ডার অফ জি কে কিভাবে লেখা যায় না, অর্ডার অফ জেড জি প্লাস সামেশন কি না সিএক্স এর সেন্ট্রালাইজার অফ এক্স এর ইন্ডেক্স, যেখানে একটা সেট এস আছে আর এক্সটা জেড জিতে নেই। সুতরাং এসটা নিয়ে আমাদের কনসার্ন না, মধ্য কথা এরকম একটা সেট আছে। এবার আমরা লেট একটা জিনিস ধরে নিই, লেট এক্স ডাজ নট বিলংস টু জেড জি। জেড জিতে যদি না থাকে, অর্থাৎ আমি এই জিনিসটার কেসটা দেখতে চাইছি যে একটা এলিমেন্ট যদি জেড জিতে না থাকে তাহলে কি হয়। সেখান থেকে আমরা ইজিলি বলতে পারবো যে সেন্ট্রালাইজার যেটা হবে সেটা সবসময় সাবগ্রুপ তো হয়, সেটা প্রপার সাবগ্রুপ অফ জি হবে। কেন? কারণ সেন্ট্রালাইজার মানে কি, এক্স এর সেন্ট্রালাইজার হচ্ছে সেই সমস্ত এলিমেন্টের কালেকশন যারা জি এক্স এর সাথে কমিউট করে, সেই সমস্ত জি থেকে নেবো, ক্যাপিটাল জি থেকে, যারা এক্স এর সাথে কমিউট করে। এবার যদি সিএক্স টা ইকুয়াল টু জি হতো তাহলে কি হতো? তাহলে সিএক্স ইকুয়াল টু জি হতো, মানে এক্স জি এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে কমিউট করে, এটা হতো। কিন্তু এক্স তো তোমার সেন্টারে নেই। এখান থেকে কি দেখতে পাচ্ছ? এক্স ডাজ নট বিলংস টু জেড জি। তার মানে সেন্টারে না থাকা মানে কি, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট জিতে আছে যার সাথে এক্স কমিউট করে না। যদি সবার সাথে কমিউট করতো তাহলে তো সেন্টারে চলে যেত, রাইট? সেন্টারে নেই মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট আছে যার সাথে কমিউট করে না, তার জন্যই সিএক্স ইকুয়াল টু জি হতে পারে না। তার মানে প্রপার সাবসেট হলো। এবার এখান থেকে যেহেতু সাব গ্রুপ, ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে তুমি জানো এর অর্ডার পসিবল কি হতে পারে না, ডিভাইজার। তাহলে সেটা একটা p⁴ সামথিং দেখতে হবে। তার মানে মধ্যে কথা, এখান থেকে আমরা বলতে পারি ইন্ডেক্সটা হচ্ছে কি হবে
যেহেতু এটা নট জি আর সিএক্স এক না, তাহলে ইন্ডেক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হবে। এবার যেহেতু তুমি প্রাইম পাওয়ারের সেটিং এ আছে, সাবগ্রুপ গুলো প্রাইম পাওয়ারই হবে, তাহলে ইন্ডেক্সটা যেহেতু গ্রেটার দেন 1, তার মানে এখান থেকে বলতে পারবো যে ইন্ডেক্স অফ সিএক্সটা এটাও পি টু দি পাওয়ার এল হবে। ওকে, যেখানে এলটা স্ট্রিক্টলি গ্রেটার দেন ইকুয়াল টু 1। ওকে, এটা বলতে পারবো। এবার তার মানে মধ্য কথা যে যদি এক্সট্রা সেন্টারে না থাকে তাহলে ইন্ডেক্সটাকে পি ডিভাইড করে, এটাই আমরা চাইছিলাম মধ্য কথা। আবার আমরা জানি নোট, আমরা জানি যে যেহেতু গ্রুপের অর্ডার পি টু দি পাওয়ার কে, তাহলে পিটা গ্রুপের অর্ডারকেও ডিভাইড করে। তাহলে এবার ক্লাসিফিকেশনটাকে যদি রিড আউট করো তাহলে কি আসবে না, তোমার ক্লাসিফিকেশনে কি আছে না, তুমি এরকম লিখতে পারো অর্ডার অফ জেড জি, কি আসবে না অর্ডার অফ জি মাইনাস সামেশন index of cx, x belongs to x, x does not belongs to zg। এবার এই সামের প্রত্যেকটা টার্মকে পি ডিভাইড করে, এখান থেকে তাই পাচ্ছ এখানে কিছু সাম আছে নাম্বারে, কিন্তু প্রত্যেকটা নাম্বারকে পি ডিভাইড করে, তার মানে এখানে পি এর একটা কমন পার্ট আছে, আর এখানে অর্ডার জি কেও পি কে ডিভাইড করে, তাহলে মধ্য কথা গোটা ডান দিকটাকেই পি ডিভাইড করে, তাহলে বাঁ দিকটাকেই করবে, তাহলে পি ডিভাইড অর্ডার অফ জেড জি। তাহলে পি যদি অর্ডার অফ জেড জি কে ডিভাইড করে, তার মানে অর্ডার অফ জেড জি তো 1 হতে পারে না, রাইট? অর্ডার অফ জেড জি ইজ নট ইকুয়াল টু 1, তার মানে এখান থেকে কি পেয়ে গেলাম, জেড জিটা নন ট্রিভিয়াল, রাইট? দিস ইমপ্লাইজ জেড জি ইজ নট ইকুয়াল টু আইডেন্টিটি। তাহলে এটাই আমাদের প্রমাণটা হয়ে গেল। ওকে, তাহলে একটা গ্রুপের প্রাইম পাওয়ার হলে ধরো 25, 49 বা 121 এরকম যদি একটা প্রাইম পাওয়ার অর্ডার গ্রুপ হয়, তাহলে তার সেন্টারটা আমাকে চোখ বন্ধ করে বলে দিতে পারি সেটা সবসময় কি হবে, নন ট্রিভিয়াল। এবার একটা আমরা করোলারি দেখবো। ওকে, আজকের রেজাল্ট এটা দিয়েই আজকের এই লেকচার শেষ করবো, এটা দিয়ে করোলারি, খুবই ইম্পর্টেন্ট করোলারি। এ গ্রুপ অফ পি স্কোয়ার ইজ always abelian, always abelian, where p is a prime number, is a prime number। বুঝা গেল? তাহলে একটা গ্রুপের অর্ডার যদি প্রাইমের স্কোয়ার হয়, তাহলে সেই ধরনের গ্রুপ, তুমি জানো যে সেন্টারটা তো নন ট্রিভিয়াল হবেই হবে, নট অনলি দ্যাট গ্রুপটা হচ্ছে অ্যাবিলিয়ান, অর্থাৎ জেড যেটা জি এর সাথে ইকুয়াল হবে। ওকে, তাহলে এই প্রুফটা আমরা দেখি করলারি, এই আগের থিওরেম ইউজ করেই হবে আমাদের। তাহলে লেট অর্ডার অফ জি হচ্ছে পি স্কোয়ার, ক্লেম হচ্ছে কি আমাদের জি ইজ অ্যাবিলিয়ান, তার মানে ইন আদার ওয়ার্ড দ্যাট ইজ অ্যাবিলিয়ান গ্রুপের ক্রাইটেরিয়া কি, যে সেন্টারের সাথে গ্রুপটা ইকুয়াল। ওকে, জেড জি ইকুয়াল টু জি, এটাকে তো অ্যাবিলিয়ান গ্রুপ মানে প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকের সাথে কমিউট করে, তার মানে সেন্টারটা জি এর সাথে ইকুয়াল। এবার আগের থিওরেম থেকে আমরা কি বলতে পারি, ইউজিং দি প্রিভিয়াস থিওরেম, জাস্ট একটু আগে যেটা করলাম, যেহেতু গ্রুপটা প্রাইমের পাওয়ার কি এখানে 2, তাহলে অর্ডার অফ জেড জিটা কি নট ইকুয়াল টু 1। তাহলে ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে জেড জির পসিবিলিটিস কি, বাই ল্যাগ্রাঞ্জেস থিওরেম the remaining possibilities কি, জেড জি 1 হতে পারে না, তাহলে রিমেইনিং পসিবিলিটিস কি, the remaining possibilities are কি হতে পারে, ডিভাইজার, তাই সাবগ্রুপের অর্ডার, যেহেতু সেন্টারটা সাবগ্রুপ হয় তাহলে অর্ডারটা ডিভাইজার 1 পি পি স্কোয়ার হতে পারতো, কিন্তু 1 যেহেতু হবে না, তাহলে আইদার পি হবে অর পি স্কোয়ার হবে। এবার পি স্কোয়ার হলে তো হয়েই গেল, তাহলে সাপোজ ইফ, তাহলে লিখি ইফ অর্ডার অফ জেড জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার, তাহলে উই আর ডান, কেন, কারণ তাহলে জেড জি ইকুয়াল টু জি এর অর্ডার তো পি স্কোয়ার, তাহলে জেড জি ইকুয়াল টু জি হয়ে গেল, তাহলে অ্যাবিলিয়ান প্রমাণ হয়ে গেল। ইফ নট যদি জেড জি অর্ডার অফ জেড জি যদি পি হয়, পি স্কোয়ার না পি হয়, তাহলে কি হবে, এবার আমরা জি বাই জেড জি থিওরেম ইউজ করবো, তাহলে জি বাই জেড জি এই ফ্যাক্টর গ্রুপের অর্ডার কি হবে, এটা হচ্ছে অর্ডার অফ জি, আমরা জানি এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরেম থেকে কি হয়, এটা হচ্ছে অর্ডার অফ জি বাই অর্ডার অফ জেড জি হয় ইন্ডেক্সটা, তাহলে অর্ডার অফ জি কত, পি স্কোয়ার, অর্ডার অফ জেড জি কত, পি, তাহলে এখানে হলো পি।
এবার এই যে ফ্যাক্টর গ্রুপ অর্ডার পি হলো, তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এনি গ্রুপ অফ প্রাইম অর্ডার কি হয়, সাইক্লিক। তার মানে জি বাই জেড জি যে ফ্যাক্টর গ্রুপটা, জেড জি যেহেতু নর্মাল সাব গ্রুপ, সুতরাং এটা একটা ফ্যাক্টর গ্রুপ, ইজ এ সাইক্লিক গ্রুপ। এনি গ্রুপ অফ প্রাইম অর্ডার কি হয়, সাইক্লিক, ইজ এ সাইক্লিক গ্রুপ। এবার আমরা ইউজিং জেড জেড বাই জেড জি বাই জেড জি থিওরেম থেকে কি বলতে পারবো, জি ইজ অ্যাবিলিয়ান। ইউজিং কি থিওরেম, তোমরা জানো এটা ফেমাস থিওরেম, জি বাই জেড জি থিওরেম বলি এটাকে। সো জি বাই জেড জি থিওরেম কি বলে, যে ইফ জি বাই জেড জি সাইক্লিক দেন জি ইজ অ্যাবিলিয়ান। তাহলে জিটা অ্যাবিলিয়ান হলো, বাট এটা দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল। কারণ তুমি ধরে নিয়েছো যে জেড জি অর্ডার পি, তাহলে জি যদি অ্যাবিলিয়ান হয় তার মানে কি ইমপ্লাই করবে, যে অর্ডার অফ জি ইজ অর্ডার অফ জেড জি, তাহলে এটা পি স্কোয়ার, কিন্তু এটা তো সম্ভব না, রাইট? কারণ অর্ডার অফ জেড জি তুমি ধরে নিচ্ছ পি স্কোয়ার, তার মানে অর্ডার অফ জেড জি পি হওয়া সম্ভব না, সবসময় কি হবে, পি স্কোয়ার। ওকে, তার মানে জিটা অ্যাবিলিয়ান। সুতরাং অ্যানি গ্রুপ অফ অর্ডার পি স্কোয়ার অ্যাবিলিয়ান। সুতরাং 25 ধরে নাও, তুমি 49 নিয়ে নাও, 9 অর্ডার নিয়ে নাও, 25, সুতরাং এই সমস্ত গ্রুপগুলো হচ্ছে অ্যাবিলিয়ান গ্রুপ। সুতরাং এই বুঝতেই পারছো যে এটা একটা ছোট্ট স্যাম্পল ছিল যে গ্রুপ অ্যাকশন কিভাবে ইউজফুল হতে পারে। তো পরে আমরা দেখবো সিলস থিওরাম। তো সিলস থিওরাম আমরা গ্রুপ অ্যাকশন দিয়ে প্রমাণ করবো, যে সিলস থিওরাম ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, তো সেগুলো গ্রুপ অ্যাকশন দিয়ে প্রমাণ করা যেতে পারে। তো আজকের লেকচার আমি এখানে স্টপ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে।